একজন রাজনীতিবিদ তিনি সকল বিষয়ে বিশেষজ্ঞ হন। ছাত্র রাজনীতি করাটার মধ্যে একটা দেশের প্রয়োজনীয়তা আছে। এখনো উন্নতর শিখরে আমরা এই বাংলাদেশকে নিয়ে যেতে পারি না, এটা হলো বাস্তব। পড়ালেখা করার ধারাবাহিকতায় ছাত্র রাজনীতি তার জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত। ছাত্র রাজনীতির প্রতি যে একটা বিমুখতা, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 25শে জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত জেলে ছিলাম এবং 6 আগস্ট মুক্তি পেয়ে পরবর্তীতে এই যে 5 আগস্টের যে ধারাবাহিকতা, 1.5 বছরের বেশি সময় আমরা প্রস্তুতি নিয়ে নির্বাচন করেছি। তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য হয়েছি। আজকে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজে পরিচালনা করছি। একজন রাজনীতিবিদ তিনি সকল বিষয়ে বিশেষজ্ঞ হন। সেটা প্রাণী সম্পদ বা মৎস্য মন্ত্রণালয় হোক, পানি সম্পদ মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, অথবা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় হোক, যে কোনো ডিপার্টমেন্টের যিনি এক্সপার্ট তিনি রাজনীতিবিদ। যদি তিনি প্রকৃত রাজনীতিবিদ হতে চান, তিনি যদি প্রকৃত রাজনীতিটা করেন। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আর রাজনীতি করতে গেলে তো চড়াই উতরাই, বাধা বিপত্তি, এগুলা আমাদের দেশের সেই স্বাধীনতার আগে, যেহেতু আমার জন্ম, স্বাধীনতার পর থেকেই আমরা এগুলা ধারাবাহিকভাবে দেখে আসছি। আজকে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন দেখি, শুনি, অথবা এর বাহিরেও রাজনীতি নিয়ে কেউ কেউ অনেক সময় মন্তব্য করার চেষ্টা করেন, করার কিছু কারণও আছে। কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু ওই শিক্ষার্থীকে ওভারকাম করেই কিন্তু রাজনীতির টেবিলে আসতে হবে। ছাত্র রাজনীতি করব না, করা যাবে না, যদি করা যাবে না, করব না, এই কথা যদি আমার আপনাদের মতো যারা এই বিশ্ববিদ্যালয় বলেন আর বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন, যদি আমরা বলি যে না আমি রাজনীতি করব না, বা রাজনীতি করাটা মানায় না, বা ছাত্র রাজনীতিটা এখন আর সেই ভালো পরিবেশে নাই, এই কথা বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখলাম, ক্ষতিটা কিন্তু দেশের, ক্ষতিটা কিন্তু আপনার পকারন্ত। এই জন্য ছাত্র রাজনীতি করাটার মধ্যে একটা দেশের প্রয়োজনীয়তা আছে, পরিবারের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে। আমরা হয়তোবা অনেকেই নেতৃত্বে থাকি, সবাই তো সবসময় নেতৃত্বে থাকে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যখন রাজনীতির মাঠে একত্রিত হয়, কোনো না কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকে, এটাও কিন্তু তার ছাত্র রাজনীতির একটা পরিচিতি। যে আমি মেম্বার ছিলাম, আমি এই সাংগঠনিক তৎপরতায় এই দলকে সমর্থন করেছি, এটাও কিন্তু আমি যে ছাত্র রাজনীতি করেছি তার একটা বড় পরিচয়। এই পরিচয়টা থাকা উচিত। বিশেষ করে আমাদের দেশের মতো অনুন্নয়নশীল দেশে এখনো বলবো, এখনো উন্নতর শিখরে আমরা এই বাংলাদেশকে নিয়ে যেতে পারি না, এটা হলো বাস্তব। পারি নাই কেন? ওই যে হান্নান মাসুদ যে কথাগুলো তুলে ধরেছেন, যে কথাগুলো বলেছেন মাননীয় সংসদ সদস্য, এটা তো বাস্তব। যিনি ওই যে কিছু কিছু জায়গায় প্রভাব বিস্তার করেন, তিনি কিন্তু প্রকারান্তে গ্রামে গঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু যখন এই যে বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা খুব সচেতনমূলকভাবে একটা রাজনৈতিক অবস্থান নিজেকে নিয়ে সেখানে সম্পৃক্ত করতে পারবে, ওই খারাপ লোকটা সেখানে আর কাজ করার সুযোগ থাকবে না। এই জন্যই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারাই পড়ালেখা করি, পড়ালেখা করার ধারাবাহিকতায় ছাত্র রাজনীতি তার জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আপনি যখন স্কুল কলেজ জীবন শেষ করবেন, বিশ্ববিদ্যালয় জীবন যখন শেষ করবেন, এর মধ্যে কেউ চাকরিতে যাবে, কেউ শিক্ষকতায় যাবে, কেউ পেশাজীবী বিভিন্ন ধরনের সামাজিক কাজে জড়িত হবে, এবং একটা অংশ ওইখান থেকে বাছাই হয়ে যার যার অবস্থানে যখন চলে যাবে, আর একটা অংশ কিন্তু রাজনীতি তো আসবে। রাজনৈতিক আশা মানে রাজনৈতিক নেতৃত্বে আসা। যদি আমরা এটা কন্টিনিউ না করতে পারি, তাহলে ওই খারাপ লোকগুলার কাছে যখন নেতৃত্ব চলে যাবে, আপনার ওই শিক্ষা, আপনার ওই মেধা, আপনার ওই দক্ষতা, আপনার যে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক বিশেষজ্ঞ হচ্ছেন, এটা কোথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, কোথায় গিয়ে কাজে লাগাবেন, যদি সঠিক জায়গায় যদি আপনার নেতৃত্ব ঠিক না থাকে। এই জন্য যিনি রাজনীতিবিদ তিনি প্রকৃত বিশেষজ্ঞ। তিনি দেশের জন্য, দশের জন্য নেতৃত্ব দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যখন একটা সুশৃঙ্খল অবস্থানের মধ্যে তৈরি করে নিয়ে আসবেন,
তখন আপনার ওই দক্ষতা, ওই বিশেষজ্ঞতাটাকে কাজে লাগানোর মতো সুযোগ থাকবে, নইলে থাকবে না। এই জন্যই সর্বপ্রথম যে আলোচনাটা দিয়ে আজকের এই মিটিংটা শুরু হয়েছিল, যে রাজনীতির প্রতি, ছাত্র রাজনীতির প্রতি যে একটা বিমুখতা, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসেই আজকে অতীত যে ছাত্র রাজনীতির ভাবমূর্তি, এটাকে রক্ষা করেই আমাকে ছাত্র রাজনীতিটাকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। কোনোভাবেই আজকে ছাত্র রাজনীতির নামে, পার্লামেন্টেও সেদিন বলেছিলাম, ছাত্র রাজনীতির নামে যে সমস্ত অপরাজনীতি হওয়ার সুযোগ অনেকে চান, করে নেন, অথবা এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন, কালিমা লেপন করেন, ওই সমস্ত অপকর্মগুলা বাদ দিয়ে প্রকৃত ছাত্র রাজনীতির ধারাবাহিকতা ধরে রেখে আমরা যেন উজ্জ্বল একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারি। বিশেষ করে 5 আগস্টের পর থেকে এটা আরো বেশি নৈতিকভাবে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল করেছি এবং এটা দিয়ে আমার রাজনীতি শুরু, এটা দিয়ে আমার রাজনীতির ধারাবাহিকতা এখন পর্যন্ত বিএনপির রাজনীতি করে যাচ্ছে। সুতরাং যারা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছিল, 5 আগস্ট এদের বিদায় হয়েছে। এখান থেকে শিক্ষণীয় আছে এবং শিখতে হবে। শিক্ষা নিয়েই আমাদেরকে ভবিষ্যৎ এই প্রজন্মের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি করে বাংলাদেশটাকে আমরা আলোর মুখ দেখাতে হবে, যেটা আমরা নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যক্ত করেছিলাম, যে আমরা নির্বাচিত হওয়ার পর আমাদের যে ইস্তেহার, সেই ইস্তেহার অনুযায়ী আমরা কাজ করব, সেই ইস্তেহার অনুযায়ী আমরা দেশটাকে পরিচালনা করব। আজকে নির্বাচন শেষ, 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর 17 ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি, 18 ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করেছি। আজকে 19 তারিখ, 3 মাস হয়েছে। 3 মাসের মাথায় কিন্তু বিরোধী দল এই দেশে আন্দোলন শুরু করে নাই। এখনকার বিরোধী দলের কথা বলছি। যেদিন আমরা শপথ নিয়েছি সেদিন থেকেই ওনাদের বক্তব্য মাঠে এখন যা বলছেন, সেদিন যা বলে আসছেন সেই ধরনের হওয়া উচিত ছিল না। যেটা আমাদের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তব্যের মধ্যে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং বলেছেনও, আমি রাজনৈতিক সে আলোচনা আর যাইতে চাই না, কারণ এটা অতীত ম্যাটার। আওয়ামী লীগ তারা যে দুঃশাসন তৈরি করেছিল, যে ফাঁসিবাদ কায়েম করেছিল, আমরা এই বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা শুরু করেছি তখনও দেখেছি আমাদের রাজনীতির মধ্যে, বিশেষ করে প্রেসিডেন্ট জিয়া, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান সে কালো অধ্যায় রাখেন নাই, রাখার সুযোগও নাই। কারণ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নটা ছিলই একটু ভিন্ন দেশকে নিয়ে, যার কারণে খাল খনন কর্মসূচি ছিল একটা আন্দোলন, খাল খনন কর্মসূচি ছিল একটা বিপ্লব। তিনি এই যে খাল খনন কর্মসূচিটাকে সেই আজ থেকে কত বছর আগে নিয়ে এসেছেন, যে কর্মসূচিটা এখনো এই দেশের মানুষের সামনে খুবই পপুলার কর্মসূচি, এবং এটার সঙ্গে আমার আপনার বাস্তব জীবন জড়িত, সামাজিক জীবন জড়িত, এনভায়রনমেন্ট জড়িত, জলবায়ু জড়িত, টোটাল পরিবেশ, জলবায়ু, পানি, নদী, খাল, মাছ, গাছ গাছরা, ভূগর্ভস্থ পানির লেয়ার। আমি যেহেতু কোস্টাল বেল্টের লোক, আমার বাড়ি লক্ষ্মীপুর, একদম মেঘনা নদীর এবং বঙ্গোপসাগরের যে মোহনাটা, এই মোহনাটাই আমার বাড়ি। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতেই আমরা এখানে এসেছি। আর এই প্রকৃতির যুদ্ধটা খুব কঠিন। যারা না দেখেছে তারা জানবে না, তারা বুঝবে না। আমি গত পরশুদিন নোয়াখালীর সুবর্ণচর এবং পার্শ্ববর্তী হাতিয়া আমি গিয়েছিলাম। আমি দাঁড়িয়ে আছি, আমার চোখের সামনে স্কুল ভেঙে পড়ছে, বাজার ভেঙে পড়ছে, নদী ভেঙে পড়ছে। এটা তো ছোটবেলা থেকে আমরা দেখতে দেখতে এখানে এসেছি। ঝড়, ঘূর্ণিঝড়, এই যে সাইক্লোন, এই যে বন্যা, এই যে অতি প্লাবন বর্ষা, এর সঙ্গে জলোচ্ছ্বাস এবং ভূমিকম্প। তাহলে 20টা জেলায় শুধু সীমাবদ্ধ নয়, এই প্রকৃতি সঙ্গে আমাদের পুরা দেশ, আমরা বাংলাদেশের 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে খাল খনন কর্মসূচির আমরা কেন শুরু করেছি? এই সকল দিক বিবেচনা করেই। আপনি বলছেন দখলের কথা, আপনাকে যদি খনন না করেন তো সেখানে তো দখলই হবে। প্রেসিডেন্ট জিয়ার সেই ধারাবাহিকতা তো পরবর্তীতে রক্ষা হয় নাই, যার কারণে খালও খনন হয় নাই। এই জন্য খালের মধ্যে শিল্প কলকারখানার বর্জ্য স্তূপ জমে আসছে, কেমিক্যাল প্রবাহিত হচ্ছে। যেখানে পানি প্রবাহমান থাকার কথা সেখানে ঘর বাড়ি দোকানপাট গড়ে উঠেছে অবৈধভাবে। মাছের চাষ করবে প্রভাবশালী ব্যক্তিরা ঘেরাও করে সেখানে মাছের চাষ করতেছে। আমরা নির্বাচনের আগে আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে খাল খনন কর্মসূচি এটা নতুন বিপ্লব, নতুন জাগরণের উদ্যোগ আমরা গ্রহণ করব। এবং আমাদের যে এই যে নির্বাচনী ইস্তেহার, এই যে আমাদের নির্বাচনী ইস্তেহার, আমরা স্পষ্টভাবে এখানে বলেছি যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। এটা আমরা শুধু আসছে মুখ দিয়ে বলে দিচ্ছি এরকম কোনো ঘোষণা ছিল না। হিসাব নিকাশ করে আমরা বলেছি সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। শুরু হয়েছে, এটাই তো কমিটমেন্ট। ইস্তেহার অনুযায়ী তারেক রহমান কাজ শুরু করেছেন 3 মাস, তাহলে 5 বছরে এই গতি দ্বারা যদি আমরা অব্যাহত রাখি, আমার বিরোধী দল যদি সহযোগিতা করেন, আমি এই টার্গেট পয়েন্ট ফিল আপ করে আরো বেশি খাল খনন করতে সক্ষম হব ইনশাল্লাহ। এটা হলো বিপ্লব, এটা হলো আন্দোলন, এটা হলো জাগরণ। এবং এটার সঙ্গে গ্রামীণ অর্থনীতি জড়িত, গ্রামীণ অর্থনীতি জড়িত, এটার সঙ্গে কৃষির উন্নয়ন জড়িত, এটার সঙ্গে মৎস্য সম্পদ জড়িত, এটার সঙ্গে পরিবেশ জলবায়ু জড়িত, ভূগর্ভস্থ পানির লেয়ার জড়িত। যারা এখানে উপস্থিত আছেন অনেকে অনেক মানে এই রিলেটেড সাবজেক্ট হয়তো বা পড়াশোনা করছেন, বা অনেকের বাড়ি কোস্টাল বেল্টে। চোখ বন্ধ করে বলেন আগামী 50 বছর যদি খাল খনন অব্যাহত না রাখি, ওই অঞ্চল পানির নিচে চলে যাবে, ওই অঞ্চলে থাকার কোনো সুযোগ থাকবে না। এই জন্য খাল খনন করে আমরা একদিকে ভূগর্ভস্থ পানির লেয়ার বাড়াবো, আরেকদিকে এই যে কৃষি, মৎস্য, পরিবেশ, কর্মসংস্থান এবং গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করব। এটার সঙ্গে পুরো বাংলাদেশের আমার আপনার গ্রামের জীবন জড়িত, যার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গ্রামের মানুষের সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক ছিল। সাধারণ মানুষ তাকে এত পছন্দ করতেন, আমরা দেখতাম। আমি ক্লাস 6 কি 7-এ পড়ি, তিনি খাল খনন করতে গিয়েছেন, ওনার হাত ধরে আমরা খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সামাজিক নেতৃবৃন্দ সবাই এসে তার ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং দল মত নির্বিশেষে প্রেসিডেন্ট জিয়াকে তখন সমর্থন করেছিলেন, সহযোগিতা করেছিলেন। এই প্রেসিডেন্ট জিয়াকে শাহাদাত বরণ করতে হয় মাত্র 3.5 বছর, 4 বছরের মাথায়, প্রায় 4 বছর। এটা বাংলাদেশের মানুষ তাকে হত্যা করে নাই, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এবং তিনি কাদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হতে পারেন সেটা আমার বুঝতে বাকি নাই। এই জন্য আজকে নতুন চ্যালেঞ্জ তারেক রহমান নিয়েছেন, এবং নিতে গিয়ে একদিকে খাল খনন কর্মসূচি, আরেকদিকে এই যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেখানে বর্ষায় যে প্লাবন, বর্ষায় যে অতিরিক্ত বন্যা, বর্ষার পর যখন মরুভূমি হয়ে যায়, পদ্মা ব্যারেজ দীর্ঘদিনের মানুষের স্বপ্ন, সেখান থেকে যদি আমাদেরকে বের হতে হয়, এই পদ্মা ব্যারেজ সেখানে আমরা যদি না করতে পারি, তাহলে এই মরুভূমি হতে হতে ওই অঞ্চলে মানুষ বসবাসযোগ্য হওয়ার কোনো উপায় থাকবে না।